আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, উপসর্গ আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আমার স্বাস্থ্য দেখার জন্য। আমাদের আজকে আলোচনার বিষয় আর্থ্রাইটিস। আমি ডক্টর শারমিন জামান আছি আপনাদের সঙ্গে। আর এই বিষয়ে আমাদের সাথে যিনি আমাদের সাথে কথা বলবেন, আমাদের অ্যাডভাইস দিবেন, তিনি আমাদের সাথে আছেন ডক্টর কামরুল হাসান সজীব, রেজিস্ট্রার রিউমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আসলে আর্থ্রাইটিস আমাদের দেশের জন্য খুবই কমন একটা রোগ, যেটা 40-ঊর্ধ্ব সমস্ত নারী পুরুষদের দেখা যায় এই রোগটা। এখন আমরা ডক্টর সজীবের কাছ থেকে শুনবো যে আমরা এই রোগের উপসর্গ, কারণ এবং ট্রিটমেন্ট, ইনভেস্টিগেশন এসব সম্বন্ধে আমরা ওনার কাছে জানি। ডক্টর সজীব, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রোগ্রামে আনার জন্য। জি, আজকে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি থাকবে যে আর্থ্রাইটিস কি এবং এটি কি কোনো জন্মগত রোগ কিনা, আর জেনেটিক্স এর কোনো প্রভাব এই রোগের আছে কিনা? আর্থ্রাইটিস যদি আমি সহজ ভাষায় বলতে চাই যে আর্থ্রাইটিস মানে জয়েন্ট এবং তার প্রদাহ, মানে শরীরের যে যতগুলো জয়েন্ট আছে জয়েন্টের যে প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, মানে জয়েন্টের কোনো ট্রমা ছাড়া বা ব্যথা ছাড়া, কোনো ধরনের আঘাত ছাড়া যখন জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, লাল হয়ে যায়, এই জিনিসটা কি সংক্ষেপে আমরা বলি আর্থ্রাইটিস। এটা হলো আর্থ্রাইটিস। এবং বলা ভালো যে যেটাকে আমরা বলি রিউমাটোলজিক্যাল সাথে রিলেটেড, যেটা নন ট্রমাটিক বা ব্যথার সাথে রিলেটেড না, এই আর্থ্রাইটিস এটার সাথে আসলে এটা জন্মগত না, বাট জেনেটিক্যালি কিছু কিছু রোগের একটা প্রভাব রয়ে গেছে, যে দেখা যায় যে বংশের কারো যদি থেকে থাকে সেক্ষেত্রে বংশের ধারাবাহিকতায় কারো কারো এটা হতে পারে, কিন্তু এটা হবেই যে তা শিওর না, কিন্তু কারো কারো ক্ষেত্রে জেনেটিক্যালি সেটা আসতে পারে, কিন্তু এটা জন্মগত কোনো রোগ না। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আর্থ্রাইটিস হলে আমরা আমাদের খাদ্যাভ্যাস মানে চেঞ্জ করতে হয় কিনা, পরিবর্তন করতে হয় কিনা, এবং মানে রেগুলার যে আমাদের জীবন ব্যবস্থা সেখানে কি ধরনের পরিবর্তন আমাদের আনতে হতে পারে? আসলে আর্থ্রাইটিস রোগটা তো বা আর্থ্রাইটিস বা রিউমাটোলজি সাবজেক্ট যেটা বলি, সেখানে আসলে আর্থ্রাইটিস অনেক ধরনের আর্থ্রাইটিস বা অনেক ধরনের রোগ আছে। বলা হয় যে ছোট বড় সব মিলে প্রায় 600 রকমের বাত রোগ বা বাত ব্যথা রোগ আছে, এবং এক একটা রোগের ধরন বা প্যাটার্ন এক এক রকম। কিছু কিছু রোগের সাথে খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে, কিছু কিছু রোগের সাথে কোনো ধরনের খাদ্যাভ্যাস নেই। যেমন যদি একটা বলি যে গাউট, গাউট একটা কমন শব্দ, মানে পরিচিত, সবাই কম বেশি চিনে, যেটার সাথে ইউরিক অ্যাসিড খুব রিলেটেড। তো এই রোগটার সাথে খাদ্যাভ্যাসের সম্পর্ক আছে। যেমন এই রোগটা হলে আমরা বলি লাল মাংস, যেটা বা গরুর মাংস, খাসির মাংস, এটা কম খেতে বলি। তারপর সি ফুড, সেটাকে আমরা খেতে না বলি, বা জুস, বাইরের যে জুস, ক্যান্ড ফুড বা কোলা জাতীয় খাবার, সেগুলো খেতে আমরা না বলি। এবং শাকসবজি, ভেজিটেবল, লো ফ্যাট মিল্ক, এগুলো আমরা বেশি বেশি খেতে বলি। এই খাবারটার সাথে এই রোগটার সাথে সম্পর্কিত, কিন্তু ম্যাক্সিমাম বা আর্থ্রাইটিস রোগের সাথে আসলে খাবারের কোনো সম্পর্ক নেই। তারপর আবার কিছু কিছু রোগ আছে যেটা বিভিন্ন রোগের সাথে সম্পর্কিত, যেমন ডায়াবেটিসের সাথে ফ্রোজেন শোল্ডার এটা সম্পর্কিত, সেক্ষেত্রে আমরা বলি যে ডায়াবেটিসের ডায়েটটাকে মেনে চলার জন্য। এছাড়া ওবেসিটি বা মোটা হয়ে যাওয়ার সাথে ব্যথার একটা সম্পর্ক থাকে, যে যেসব পেশেন্টের আর্থ্রাইটিস থাকে এবং মোটা বা ওবেস, সেসব পেশেন্টদের ক্ষেত্রে ব্যথা কন্ট্রোল করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে আমরা সাজেশন করি যে তার ওজনটা কমানোর জন্য। সুতরাং সেই ক্ষেত্রে ওজন কমানোর সাথে সম্পর্ক থাকে, কিন্তু আসলে আলটিমেটলি ডায়েটের সাথে তেমন কোনো সম্পর্ক নেই, কিছু স্পেসিফিক রিউমাটোলজিক্যাল ডিজিজ ছাড়া। আসলে আমাদের দৈনন্দিন জীবনে কি মানে কোনো পরিবর্তন আনতে হতে পারে এটার জন্য? আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা, তাতে কি কোনো পরিবর্তন আনতে পারে? না, আসলে মানে যদি আসলে এই রোগের ধরনের উপর ডিপেন্ড করে। সাধারণত এই রোগগুলো যদি প্রপারলি কন্ট্রোল করা যায়, পেশেন্টের যদি প্রপারলি রোগ ট্রিটমেন্ট পায়, দেখা যেতে আসলে তার দৈনন্দিন জীবনে কাজকর্মে তেমন কোনো ব্যাঘাত ঘটে না, এবং সে তার নর্মাল লাইফ লিড করতে পারে। কিন্তু একটা জিনিস, যে তাকে রেগুলার ফলো আপে থাকতে হয়, রেগুলার ট্রিটমেন্টে থাকতে হয়, এবং রোগটাকে প্রপারলি কন্ট্রোল করা লাগে।
কিন্তু যদি রোগটাকে প্রপারলি কন্ট্রোল করা না যায় সেক্ষেত্রে তার দৈনন্দিন জীবনের খুব প্রচন্ড রকম ব্যাঘাত ঘটতে পারে। আসলে আমরা এক্ষেত্রে কি কি ধরনের ইনভেস্টিগেশন অথবা পরীক্ষা নিরীক্ষা গুলো আমরা এখানে মানে করতে পারি? এটা আসলে আমি তো আগেই বলেছি যে আর্থ্রাইটিস বা বাত রোগ বা বাত ব্যথার রোগে অনেক ধরনের আছে। প্রতিটা রোগের ধরন এবং পরীক্ষা নিরীক্ষা আসলে ভিন্ন রকম। এক একটা রোগে কিছু কিছু রোগ আছে যে শুধু জয়েন্টকে একটা জয়েন্টকে ইনভলভ করে বা একটা গিরাকে ইনভলভ করে, কিছু কিছু আছে যে বিভিন্ন গিরাকে ইনভলভ করে, কিছু কিছু আছে যে কোমরকে শুধু কোমরকেই বা মেরুদণ্ডকে ইনভলভ করে, কিছু কিছু বাত রোগ আছে যেটা জয়েন্টের ছাড়াও হার্ট, লাংস, কিডনি, লিভার বা ব্রেন এগুলোকে ইনভলভ করতে পারে, বা স্নায়ু বা নার্ভ যেটাকে বলি সেটাকে ইনভলভ করতে পারে। সুতরাং এটা আমাদের যে পরীক্ষা নিরীক্ষা যদি বলি সেটা ডিপেন্ড করবে আসলে কোন ধরনের পেশেন্ট সিমটম নিয়ে বা উপসর্গ নিয়ে আমাদের কাছে এসেছে এবং আমরা কোন দিকটা চিন্তা করে থাকি। সেক্ষেত্রে আমরা নর্মালি ফার্স্টে পেশেন্টকে হিস্ট্রি নিয়ে থাকি। হিস্ট্রি প্যাটার্নটা বুঝে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে আসলে কোন দিকে পেশেন্টটা হচ্ছে বা কোন ধরনের রোগ হতে পারে। তারপর ধরন করে তার শুরু করে আমরা যে নর্মাল যে ব্লাড কাউন্ট বা সিবিসি সেখান থেকে আমরা ধারণা নিতে পারি, সিআরপি, এছাড়া বিভিন্ন ইমিউনোলজিক্যাল টেস্ট আছে যেমন বলি আরএ, এনটিসিসিবি, এইচএলএ, এএনএ, এগুলো করে আমরা অনেক সময় ধরতে পারি। তাছাড়া এছাড়াও আমাদেরকে আরো অনেক বেশি ইনভেস্টিগেশন করতে হয়, সেটা ডিপেন্ড করে আসলে অ্যাকচুয়ালি কোন রোগটা আমরা আসলে ডিটেক্ট করতেছি। কিছু ক্ষেত্রে জয়েন্ট ফুলে যায়, সেই জয়েন্টের পানিটা বের করে সেই পানিটাকে আমাদের অ্যানালাইসিস করতে হয় যে পানির ভিতর কোন ধরনের জীবাণু আছে কিনা বা পানির ভিতর কোন ধরনের ক্রিস্টাল বলি যে গাউটের সময় যেটা পাওয়া যায়। সো এই পরীক্ষাগুলো করতে হয়, কিন্তু এটা আসলে কোনো পরীক্ষার জন্য সেটা কোনোটা ফিক্স না। এটা ডিপেন্ড করে আসলে যে আমরা কি পেশেন্ট কি উপসর্গ নিয়ে এসেছে এবং আমরা কোন রোগটা চিন্তা করতেছি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কি উপসর্গটা নিয়ে পেশেন্ট আসছে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশন গুলো দিচ্ছি এখানে প্রয়োজন সেখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে মানে কি টাইপের ওষুধগুলো আমরা এখানে খেতে পারি? এটাও যে আপনার ডিপেন্ড করবে যে আসলে যে পেশেন্টের আসলে রোগটাকে ডিপেন্ড তার উপর। এটা একটা ভালো দিক যে পৃথিবীতে বাত রোগের রিসেন্টলি অনেক ভালো ভালো চিকিৎসা আবিষ্কৃত হয়েছে এবং পৃথিবীতে যত ধরনের চিকিৎসা পাওয়া যায় উন্নত দেশগুলোতে প্রায় সবগুলো চিকিৎসায় পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবেল। তা বলা যেত যে প্রায় 98 থেকে 99% ড্রাগই বাংলাদেশে অ্যাভেলেবেল। সেটা বাংলাদেশের বাত রোগীদের জন্য একটা ভালো খবর। সুতরাং এই চিকিৎসা পদ্ধতিটা ভিন্ন রকম। যে দেখা যায় যে আমাদের যে বাত রোগীদের সাধারণত দুই রকমের চিকিৎসা দিয়ে থাকি, একটা হলো ব্যথানাশক চিকিৎসা, আরেকটা হলো রোগটাকে দমন করার চিকিৎসা। মাথায় রাখতে হবে একটা ম্যাক্সিমাম পোর্শন বাত রোগীর রোগ কিন্তু নিরাময় হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই রোগটাকে আমরা চিকিৎসাটা করি দমন করে রাখার জন্য। এখন হয়তো কেউ কোশ্চেন করতে পারে যে বাংলাদেশে কি নিরাময় চিকিৎসা নেই? ব্যাপারটা তা না, ব্যাপারটা হলো এই রোগগুলা নিরাময় করার চিকিৎসা সারা দুনিয়াতেও এখনো আবিষ্কৃত হয়নি, কিন্তু রোগটাকে দমন করার জন্য সুন্দরভাবে দমন করে রাখার জন্য অনেক চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়েছে এবং সে সবগুলোই বাংলাদেশে অ্যাভেলেবেল। সুতরাং চিকিৎসা পদ্ধতি আসলে দুই রকম। কেউ ব্যথা নিয়ে আসলে ব্যথাটাকে দমন করার চিকিৎসা এবং সেকেন্ড হলো ভিতর থেকে রোগটাকে দমন করার চিকিৎসা। ব্যথাটাকে দমন করার চিকিৎসা সাধারণত আমরা অল্প সময়ের জন্য দিয়ে থাকি, কারণ ব্যথার ওষুধ বেশি দিন খেলে নানা ধরনের সাইড ইফেক্ট হয়, কিডনিতে ইফেক্ট হয়, লিভার ইফেক্ট হতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যে রোগ দমন করার ওষুধ দিয়ে রোগটাকে কন্ট্রোল করা। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিএমআরস বলি, মেথোট্রেক্সেস, স্যালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এছাড়া বায়োলজিক্স আছে, স্মল মলিকুল যেমন টোফাসেটিভ আছে, এই সব ধরনের চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবেল। আর্থ্রাইটিস তো মানে আমাদের যে এখন যে প্যান্ডেমিক যে সিচুয়েশন, এখানে করোনা যে মানে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি করে ফেলছে আমাদের, এই করোনাতে আর্থ্রাইটিসের কি প্রভাব আছে? এটা আসলে এখন যেহেতু করোনা একটা নতুন রোগ কোভিড-19 যেটা, সো এখনো সেটা অনেক কিছু প্রুভ না যে আসলে এই রোগটার সাথে আর্থ্রাইটিসের রোগের কি সম্পর্ক। কিছু কিছু দেখা যায় যে অনেক সময় দেখা যায় কোভিড হওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে আমরা পেশেন্ট পাচ্ছি যার আগের ব্যথা কম ছিল সেই ব্যথাটা বেড়ে যাচ্ছে। সুতরাং এটা একটা রিলেশন হতে পারে, কিন্তু আবার বলতেছি যেহেতু এটা নতুন রোগ এখনো এটার সাথে পুরোপুরি রিলেটেড না। কিন্তু কোভিড হলে আমাদের বাত রোগীদের চিকিৎসা পদ্ধতিতে অনেক ধরনের পরিবর্তন আনতে হয়, কারণ দেখা যায় যে আমাদের বাত রোগীদের চিকিৎসা বা আর্থ্রাইটিসের চিকিৎসা ক্ষেত্রে একটা ক্ষেত্রে আমরা ইমিউনোসাপ্রেশন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে রাখার জন্য কিছু চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি। সুতরাং কোভিড হলে সাথে সাথে আমাদের সেই চিকিৎসা পদ্ধতিগুলো চেঞ্জ করতে হয় বা পরিবর্তন করতে হয়। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট যে রোগের চিকিৎসা পদ্ধতির সাথে কোভিডের একটা বিশাল রিলেশন আছে, যদিও রোগের ধরন প্রকৃতির সাথে এখনো সব রিলেশন এখনো প্রপারলি এখনো আবিষ্কৃত হয়নি আর কি।
আসলে এখন ম্যাক্সিমাম করোনা পেশেন্টদেরকেই দেখা যাচ্ছে যে তাদের জয়েন্ট পেইন নিয়ে কিন্তু তারা আসছে, তাই না? আমরা কিন্তু দেখছি যে তার জয়েন্ট পেইন নিয়ে আসছে, এবং এই জয়েন্ট পেইন গুলো তাদের দীর্ঘদিন তারা এতে সাফার করছে, আমরা এটাও দেখছি এখন। এজন্য আসলে এখন আর্থ্রাইটিস নিয়ে আপনার এই মূল্যবান কথাগুলো সবার কাজে লাগবে আমি আশা করছি। তাহলে আর্থ্রাইটিসটা কি আমাদের একদম ভালো হয়ে যায়, নাকি এটা মানে নিয়ন্ত্রণ করতে হয়? যেটা আমি বলেছি যে আর্থ্রাইটিসের দুই ধরনের আর্থ্রাইটিস আছে। একটা হলো লোকাল, যে দেখা যায় ছোটখাটো লোকাল কারণে আশেপাশে রগ, যে মাংসের টেন্ডন বলি আমরা, কোন একটা সিঙ্গেল জয়েন্টকে ইনভলভ করেছে, মানে একটা জয়েন্টকে ইনভলভ করেছে, সেই ক্ষেত্রে কিছু কিছু আর্থ্রাইটিস আছে যেটা নিরাময়যোগ্য, সেটা চলে যায়। বাট যেটা সিস্টেমিক ডিজিজ, যেটা বিভিন্ন মাল্টিপল জয়েন্টকে ইনভলভ করে, ভিতরের অর্গানকে ইনভলভ করে, যেমন লিভার, কিডনি এগুলো করে, সেগুলোর ক্ষেত্রে কোনো আসলে নিরাময়ের কোনো ট্রিটমেন্ট সারা দুনিয়াতেই নেই, সেটা আমি আগেই বলেছি। সেটা রোগের ট্রিটমেন্টের মেইন লক্ষ্যটা থাকে রোগটাকে ভিতর থেকে দমন করে রাখা। কারণ দমন করে রাখলে দুইটা জিনিস হয়, একটা হলো জয়েন্ট গুলো ড্যামেজ হয়ে যায়, এবং এই ড্যামেজ গুলা ইরিপেয়ারেবল, মানে একবার যেটা জয়েন্ট ড্যামেজ হয়ে যায় সেটা কিন্তু আর চিকিৎসা করে ভালো করার কোনো সুযোগ নেই। সুতরাং জয়েন্ট ড্যামেজ প্রিভেন্ট করার জন্য আমাদের রোগটাকে ভিতর থেকে কন্ট্রোল করার জন্য চিকিৎসা করতে হয়। আরেকটা হলো অর্গান ড্যামেজ, মানে লিভার, কিডনি, ব্রেন, এগুলো রক্তনালী, এগুলো ড্যামেজ হতে পারে। সুতরাং সেগুলোকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের চিকিৎসা করতে হয়। সুতরাং আসলে যেটা সিস্টেমিক আর্থ্রাইটিস, সেই ডিজিজ গুলার ক্ষেত্রে বা রোগগুলার ক্ষেত্রে প্রধান চিকিৎসাটা হলো রোগটাকে ভিতর থেকে কন্ট্রোল করা। রোগটাকে পুরোপুরি নির্মূল করে দেওয়ার চিকিৎসা সারা পৃথিবীতেও নেই, এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। হয়তো আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ দূর ভবিষ্যতে হয়তো আবিষ্কৃত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে, আমাদের দেশে, বাংলাদেশে আর্থ্রাইটিসের প্রাদুর্ভাবটা কেমন? বাংলাদেশের আর্থ্রাইটিসের প্রাদুর্ভাব, যদি আমরা রিসেন্ট কিছুদিন আগে একটা স্টাডি হয়েছিল কফকোট, সারা বাংলাদেশ জুড়ে এটা স্টাডি হলো, তো দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 2.5 কোটি মানুষ কম বেশি কোনো না কোনো বাত রোগে আক্রান্ত। সুতরাং বাত রোগের রোগী কিন্তু বাংলাদেশে অনেক অনেক, প্রায় 2.5 কোটি। কিন্তু সেই তুলনায় বাংলাদেশে চিকিৎসক এবং চিকিৎসা সেন্টার সেই তুলনায় বাংলাদেশে এখনো অনেক বেশি অপ্রতুল। বাংলাদেশে সত্যি এতদিন পর্যন্ত বাংলাদেশে বাত রোগীদের চিকিৎসা কেন্দ্র ছিল মাত্র একটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। কিন্তু রিসেন্টলি বাংলাদেশে আরো 8টি মেডিকেল কলেজে বাত রোগের সেন্টার চালু হয়েছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল, সিলেট মেডিকেল কলেজ, রংপুর, রাজশাহী এবং বরিশাল, 8টি মেডিকেল কলেজে গত 2 মাস আগে নতুন করে বাত রোগীদের চিকিৎসা কেন্দ্র চালু হয়েছে। এর আগ পর্যন্ত শুধু একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতেই একমাত্র এই চিকিৎসাটা হতো। সুতরাং এটা আস্তে আস্তে স্প্রেড হচ্ছে এই চিকিৎসা পদ্ধতিটা। এবং এখন পর্যন্ত বাংলাদেশের যদি আমি ডাক্তারের কথা চিন্তা করি, বাংলাদেশ সব মিলিয়ে রিমাটোলজি বা এই আর্থ্রাইটিস রোগের সত্যিকার চিকিৎসক আছে হাতে গোনা মাত্র 50 জন। তো ধরে নেওয়া যায় যে আসলে রোগী আছে প্রায় 2.5 কোটি, কিন্তু ডাক্তার আছে মাত্র 50 জন, মানে প্রতি 5 লক্ষ বাত রোগীদের জন্য ডাক্তার মাত্র একজন। তার মানে এখন পর্যন্ত বাংলাদেশে বাত রোগের ডাক্তার এবং সেন্টার দুইটাই অপ্রতুল, যদিও চিকিৎসা পদ্ধতি সবই অ্যাভেলেবেল। এখন এছাড়া যেহেতু সাবজেক্টটা বাংলাদেশে নতুন, বেশি দিন পুরনো না বাংলাদেশে, এখনো সেটা যেহেতু স্প্রেড হয় না, এখনো মানুষের ভিতর সচেতনতার অভাব আছে যে আসলে এই রোগটা হলে বা বাত ব্যথা হলে বা আর্থ্রাইটিস হলে আসলে কার কাছে যাব। এখন কিন্তু মানুষজন এখনো এটা আমরা আমাদের পক্ষ থেকে বোঝাতে পারি নাই সারা বাংলাদেশের সব জায়গায় যে আসলে এই রোগটা হলে আপনাকে এখানে আসতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে মানুষজন আমাদের কাছে বা রোগীরা যখন আসে, একটা সময় দেখা যায় পেশেন্ট গুলো ড্যামেজ, জয়েন্ট ড্যামেজ হয়ে বা অনেক দেরি করে আমাদের কাছে আসে। সেটা আমাদের আসলে একটা ড্রব্যাক, আমাদের চিকিৎসা পদ্ধতি বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা ড্রব্যাক। আসলে তবে আমাদের একটা আশার কথা একটাই বলবো, যেটা চিকিৎসা সেবাটা শুধু এটা ঢাকা কেন্দ্রিক নেই, বিভিন্ন জায়গায় এটা চিকিৎসার সুবিধাটা সবাই পাবে। এটা একটা আমাদের ভালো দিক। আগের থেকে চিকিৎসা ব্যবস্থাটা মানে অনেক ভালো ইয়েতে নিয়ে যাওয়া গেছে, যে চিকিৎসাটা ঢাকা কেন্দ্রিক নাই। আর আপনি যেটা বলেছেন যে আসলে মানুষ এখনো বুঝতে পারে না যে আমার এই বাত রোগটা বা আমার হাত পায়ে ব্যথা, জয়েন্ট পেইন, আমি কার কাছে যাব, এই জিনিসটা আসলে আমাদের এখনো মানে বোঝার অভাব আছে। তবে আমার মনে হয় আস্তে আস্তে সবাই জেনে যাবে যে কার কাছে যেতে হবে, কিভাবে ট্রিটমেন্ট গুলো নিতে হবে, সেটা জেনে যাবে। তাহলে আমরা আমাদের দেশের চিকিৎসার সুবিধাটা এখন অনেক ভালো, কিন্তু আমরা আপনি যদি আমাদেরকে একটু বলেন পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা, যে কিভাবে
রোগীরা ডাক্তারের কাছে আসবে এবং পুরো ট্রিটমেন্টটা নিবে? আপনি যদি এটা ডিটেলস আমাদেরকে জানান তাহলে সবাই উপকৃত হবে। আসলে ওই যে আমি আপনাদেরকে বললাম যে আমাদের আসলে ডিপেন্ড করবে যে আসলে পেশেন্ট সিমটমের উপর। কোনো পেশেন্টের যদি বাত ব্যথা হয় বা জয়েন্ট ফুলে যায় বা গিরায় গিরায় ব্যথা হয়, এটা ছাড়াও সমস্যা হয় যে তার কিডনিতে সমস্যা হতে পারে, তার চামড়ায় লাল লাল র্যাশ উঠতে পারে, চুল পড়ে যেতে পারে, মুখে ঘা হতে পারে। সুতরাং তার বুঝতে হবে যে তার হয়তো রিমাটোলজিক্যাল ডিজিজ আছে। এছাড়া কারো যদি মেরুদণ্ডে ব্যথা হয়, সেটা একটা রিমাটোলজিক্যাল ডিজিজ আছে। সেক্ষেত্রে তাকে নিকটস্থ দেখতে হবে যে আসলে রিমাটোলজিস্ট বা রিমাটোলজির চিকিৎসাটা কে করে, তার কাছে যেতে হবে। এবং এটা দেরি করা যাবে না, কারণ বুঝতে হবে যে এই সময়টা আমরা যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে পারবো, ওনার জয়েন্ট ড্যামেজ আমরা তত তাড়াতাড়ি প্রিভেন্ট করতে পারবো। সুতরাং এখানে খুব কুইকলি আমাদের চিকিৎসা পদ্ধতি যেতে হবে। আমি এতদিন বলছি, এতদিন পর্যন্ত যেহেতু মানে শুধু একটা কেন্দ্র সেন্টার একটাই ছিল, সুতরাং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসলে আসলে রোগীদের খুব কষ্ট হতো। যেহেতু এখন বাংলাদেশে প্রায় অনেকগুলো মেডিকেল কলেজে নতুন করে সেন্টার চালু হয়েছে, সুতরাং রোগীদের থাকবে যে মানে যখনই ওনারা মনে করবে কোনো বাত রোগ হচ্ছে বা বাতের সিমটম হচ্ছে, জয়েন্ট ফুলে যাচ্ছে, গিরায় গিরায় ব্যথা হচ্ছে, অতি শীঘ্র এই হাসপাতালগুলোতে চলে যাওয়া এবং রিমাটোলজিস্ট বা রিমাটোলজি চিকিৎসা প্রদান যারা করেন ওনাদের সাথে যোগাযোগ করা, যাতে ওনার রোগটাকে খুব কুইকলি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ট্রিটমেন্ট শুরু করতে পারি। আমাদের এখানে কি আমাদের ফিজিওথেরাপির কোনো ইফেক্ট আছে এসব ক্ষেত্রে? অবশ্যই। আমি আবার বলতেছি যে রিমাটোলজি রোগটা হলো মাল্টি সিস্টেম, মানে বিভিন্ন সিস্টেমকে ইনভলভ করে, এবং সো এটার জন্য আমাদের বিভিন্ন সাবজেক্টের মানুষের হেল্প হয়। সো ফিজিক্যাল মেডিসিন যেটা স্পেশালিস্ট, ওনাদেরও একটা অংশের আসলে প্রয়োজন আছে। যে মানুষের বাত ব্যথা, সাপোজ কোনো পেশেন্টের জয়েন্ট ড্যামেজ হয়ে গেল, জয়েন্টটা বাঁকা হয়ে গেল, কোমর বাঁকা হয়ে গেল, পিঠ বাঁকা হয়ে গেল, এছাড়া কিছু এক্সারসাইজ স্পেসিফিক মানে রোগের সাথে রিলেটেড এক্সারসাইজ দরকার আছে, সেগুলো কিন্তু আমাদের জন্য ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট যাদের আছে তাদের কিন্তু হেল্প নিতে হয়। সুতরাং এটা একটা মাল্টি সিস্টেম অ্যাপ্রোচ, মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সুতরাং বিভিন্ন সাবজেক্টের কিছু কিছু ক্ষেত্রে নেফ্রোলজিস্ট প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের চর্মরোগ বিশেষজ্ঞ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের লিভার, তারপর হলো আপনার কিডনি বা লাং বা হৃদরোগ স্পেশালিস্ট কিন্তু আমাদের প্রয়োজন হয়। সুতরাং সব সাবজেক্টের সম্মিলিত প্রচেষ্টাতেই কিন্তু আমাদের আসলে এই রোগটাকে চিকিৎসা করতে হয়। ফিজিওথেরাপি একবার নিলে, অনেকে প্রশ্ন করে, অনেকেরই এটা প্রশ্ন, যে ফিজিওথেরাপি একবার নিলে এটা কি মানে সবসময় নিতে হয় না কিছুদিন নিলাম, নেওয়ার পর যদি আমি বন্ধ করে দেই তখন দেখা যায় যে এই ব্যথা গুলো বেদনাগুলো এগুলো আবার ব্যাক করে, এরকম কি কোনো আছে? এটা ব্যাপারটা আমি আবার বলছি যে রোগটাকে ভিতর থেকে নির্মূল না করা পর্যন্ত, বা নির্মূল না বলি না, ভিতর থেকে কন্ট্রোল না করা পর্যন্ত কিন্তু আপনার ব্যথাগুলো শুধু ফিজিক্যাল বা ফিজিওথেরাপি দিয়ে কিন্তু আসলে ব্যথাটা কমবে না। মনে রাখতে হবে ট্রিটমেন্ট দুইটা পাবেই একসাথে করতে হবে। একদিকে হলো তার ড্রাগ দিয়ে ট্রিটমেন্টটা করতে হবে, সাথে এক্সেসরি হিসেবে ওনার এই এক্সারসাইজ গুলা করতে হবে। একটা কিন্তু আরেকটা পরিপূরক না। সুতরাং ওনাকে এমন চিকিৎসা পদ্ধতি থাকতে হবে যে চিকিৎসা পদ্ধতি দিয়ে ওনার রোগটাকে আমরা ভিতর থেকে কন্ট্রোল করতে পারবো বা দমন করে রাখতে পারবো। এর সাথে সাথে আমরা যদি প্রয়োজন হয় এক একটা রোগীর ক্ষেত্রে আমরা এক্সারসাইজ দিই, সেটাও ডিপেন্ড করে যে কতদিন আমরা এক্সারসাইজ করবো, সেটাও ডিপেন্ড করবে ওনার রোগের উপর। সুতরাং আমাদের ক্ষেত্রে একটা পেশেন্ট দেখা যায় যে পেশেন্টটা ব্যথা, ওনারা ফিজিওথেরাপি নিয়ে যাচ্ছে, ওটা হয়তো ওনাকে সাময়িক মুক্তি দিচ্ছে, কিন্তু অরিজিনাল বা মূল রোগ যেটা, সেই রোগের চিকিৎসা না নেওয়ার কারণে আসলে উনি ভিতর থেকে বা ভালো হচ্ছেন না, বা ভিতর থেকে উনি আসলে দেখা যাচ্ছে যে উনি একটু এক্সারসাইজ সেরে দিলে ওনার ব্যথাটা আবার রিটার্ন করে চলে আসতেছে। সুতরাং এটা একটা ড্রব্যাক যে আপনাকে আসলে কিন্তু মূল রোগের চিকিৎসা করতে হবে। এক্সারসাইজ কিন্তু মূল রোগের চিকিৎসা না, বা ফিজিওথেরাপি কিন্তু মূল রোগের চিকিৎসা না। ওইটা আপনার উপশমটা, ওটা আপনার কিছুটা ব্যথাটা হয়তো কম হবে, কিন্তু মূল রোগের চিকিৎসা কিন্তু আপনাকে একই সাথে করে যেতে হবে। আচ্ছা, আপনি শুরুতে যেটা বলেছিলেন যে পৃথিবীর অন্যান্য দেশে যে ট্রিটমেন্ট আছে তার 99% সুবিধা বাংলাদেশে আছে এই রোগের ক্ষেত্রে। মানে বাংলাদেশ তাহলে আর্থ্রাইটিসে আমি বলবো মোটামুটি বিশ্বমানের চিকিৎসা এখানে আছে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন। এমন একটি জিনিস বলে যে যেমন, এবং এটা আমাদের জন্য যে এরকম যে আমাদের ড্রাগ ফ্যাসিলিটি একটা সুবিধা, যে ড্রাগটার দাম যদি আমি ইংল্যান্ডে বলি একটা ড্রাগের দাম হলো 2000 টাকা, মানে 50টা ড্রাগ কিনতে লাগে 1 লাখ টাকা, সেখানে আমাদের দেশে একটা ড্রাগের দাম মাত্র 30 থেকে 35 টাকা। সুতরাং সেম ওষুধ বাইরে প্রচুর যেই দামে আপনাকে কিনতে হয়, বাংলাদেশে তার চেয়ে অনেক কম দামে পাওয়া যায়, এবং প্রায় সব ড্রাগই বাংলাদেশে অ্যাভেলেবেল। সুতরাং চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবেল। তাহলে এর জন্য তো আমাদের বিদেশে যাওয়ার প্রয়োজন নাই।
এটাই আর কি, যেহেতু আমাদের দেশে এতদিন পর্যন্ত ডাক্তার সংখ্যা এখন পর্যন্ত কম, মানুষের ভিতরে সচেতনতা কম, এই জন্য অনেকে চলে যাচ্ছেন। কিন্তু আসলে সত্যি কথা এই রোগের জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই আর কি আসলে অ্যাকচুয়ালি। সেটাই। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব, যে গর্ভাবস্থায় আর্থ্রাইটিসের, কারো যদি আর্থ্রাইটিস হয় সেক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? আচ্ছা, ব্যাপারটা হলো যে একটা হলো যে আর্থ্রাইটিস যাদের হয় আছে বা রোগটা যাদের আছে তাদের তারা যখন গর্ভধারণ হতে চায় বা প্রেগনেন্ট হতে কনসিভ করতে চায়, সেক্ষেত্রে আমাদের কিছু রুলস বা রেগুলেশন আছে, যে আমরা আগে বলি যে রোগটাকে পুরোপুরি দমন করে রাখা। আপনার রোগটা যদি 6 মাস থেকে 1 বছর রোগটা দমন করে থাকে, তাহলে আপনি কনসিভ হওয়ার ট্রাই করতে পারেন। কারণ দেখা যায় যে এই প্রেগনেন্ট হওয়া বা কনসিভ করার সাথে রোগের সিমটমের রিলেশন আছে। কিছু কিছু রোগ আছে যেটা আপনি কনসিভ হলে রোগের পরিমাত্রা বেড়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে রোগের মাত্রা কমে যায়। সুতরাং এবং এই রোগটা যখন থাকে অ্যাক্টিভ থাকে, মানে রোগটা যদি পুরোপুরি নির্মূল না হয়, সেটা প্রেগনেন্টের ক্ষেত্রে, মার ক্ষেত্রে এবং পেটের বাচ্চা দুজনের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের প্রথম সাজেশন, যারা বাতের রোগী ওনারা যখন প্রেগনেন্ট হওয়ার জন্য আমাদেরকে বলে যে আমরা প্রেগনেন্ট হতে চাই, সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যে আগে রোগটাকে কন্ট্রোল করা। 1, 2 নম্বর হলো আমরা আবার বলছি যে আমাদের ড্রাগগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং ড্রাগগুলো একটু শক্তিশালী। কিছু কিছু ড্রাগ আছে বাচ্চাকে ক্ষতি করে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের ওই প্রেগনেন্ট হওয়ার আগে বা কনসিভ করার আগে আমাদের ওই রোগটাকে বা ওই ওষুধটাকে একটু পরিবর্তন করে দিতে হয়, যেটা যেটা বাচ্চা পেটের বাচ্চাকে ক্ষতি না করতে পারে। সুতরাং প্ল্যান্ট প্রেগনেন্সি, মানে যা আর্থ্রাইটিস রোগী তাদেরকে আমরা সবসময় অ্যাডভাইস করি যে আপনি অবশ্যই একটা প্ল্যান্ট প্রেগনেন্সি নেবেন। আপনার যে বাতের চিকিৎসক আছে তার সাথে অ্যাডভাইস নিয়ে, তার সাথে সলা পরামর্শ করে, আলোচনা করে এরপর আপনি প্রেগনেন্সির দিকে আগাবেন। তাহলে আপনার এবং আপনার বাচ্চা, অনাগত বাচ্চা দুজনেই স্বাস্থ্যের ক্ষতি হওয়া থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু যদি আপনার প্ল্যান্ট প্রেগনেন্সি না করেন, রোগটা কন্ট্রোল নাই কিন্তু প্রেগনেন্ট হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার বাচ্চা এবং আপনার দুজনেই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যেটা আমরা এখন আপনার কাছে জানলাম। কারণ আর্থ্রাইটিস, প্রেগন্যান্সিতে আর্থ্রাইটিস, এটা আসলে অনেকেই এ বিষয়ে, আমাদের আমাদের দেশের মানুষের অনেকের এই বিষয়ে জ্ঞান নেই, যে প্রেগন্যান্সিতে আর্থ্রাইটিস হলে কিভাবে কি করতে হয়। তো যেটা হোক, এখন আমরা আর্থ্রাইটিসের জন্য আমরা কি কোনো খাবার অ্যাভয়েড করতে পারি? এরকম কি কোনো খাবার আছে যে যেগুলো খেলে আর্থ্রাইটিসটা বাড়ে, বা যেগুলো যদি সেগুলো আমরা বাদ দিই তাহলে আমাদের একটু আর্থ্রাইটিসটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো? এরকম খাবারগুলো আছে? প্রথমে বলেছি যে আসলে সত্যি কথা খাবারের সাথে, মানে খাবার না খেয়ে আপনি রোগটাকে প্রিভেন্ট করতে পারবেন এমন কিছু নাই। কিন্তু কিছু কিছু রোগ আছে যে রোগটা যখন আপনার হয়ে যাবে তখন কিছু কিছু রোগ আছে যেখানে খাবারটাকে ভূমিকা পালন করে। যেমন আমি আপনার ফার্স্টে বলেছি গাউটের কথা, যে এই রোগটা হলে কিছু কিছু খাবার আমরা রেস্ট্রিকশন দিয়ে দিই, যে এই খাবারগুলা না খেলে আপনার রোগের ব্যথাটাকে বাড়বে না, কিন্তু খাবারটা খেলে ব্যথাটা বেড়ে যাবে। কিন্তু এমন কোনো জিনিস নাই যে আপনি না খেলে রোগটা হবে না, এরকম কিছু নাই। ব্যাপারটাকে এই জিনিসটা আমাদের একটা ভ্রান্ত ধারণা যে হতে পারে যে আমি এই খাবারটা খাবো না তাহলে রোগটা হবে না। কথা কিন্তু সেটা না। কথাটা হলো কিছু কিছু রোগ আছে যার রোগটা যখন হয়ে যাবে তখন ওই খাবারগুলোতে আমরা রেস্ট্রিকশন দিয়ে দিই, যাতে ওই খাবারগুলো খেলে রোগটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমরা বলি যে আমরা ওই খাবারগুলো খাবেন না। আর আমরা আর্থ্রাইটিসের মানে আর্থ্রাইটিসের কি কোনো বয়স ভেরিয়েশন আছে, যে এই বয়সের পর মানে এই বয়সে বেশি রোগী পাওয়া যায়, বা এই বয়সের আগে আর্থ্রাইটিসটা খুবই আনকমন, এরকম বয়সের কোনো বিশেষ কোনো ইয়া আছে কিনা? আর্থ্রাইটিস সম্বন্ধে আমাদের একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা যেটা হয় যে সবাই মনে করি আর্থ্রাইটিস সম্ভবত বয়স্কদের রোগ। কিন্তু মনে রাখতে হবে আর্থ্রাইটিস একদম ছোট বাচ্চাদের, 3-4 বছর বয়সের বাচ্চাদের থেকে শুরু করে একদম 70-80 বছর বয়স পর্যন্ত যে কারোরই হতে পারে। সেটা এক একটা রোগ এক এক জনের হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে বেশি হলো জেআইএ বা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলি, যেটা 16 বছরের নিচে হয় বেশি। এছাড়া মধ্য বয়সে, যেটা 16 বা 18 বছর বয়স থেকে 30-40 বছর বয়সে এসপিএ বা স্পন্ডালো আর্থ্রাইটিস, রুমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগটা বেশি হয়। ছেলেদের ক্ষেত্রে গাউটটা বেশি হয়, ফিমেলদের ক্ষেত্রে গাউটটা কম হয়। 45 বা 50 বছর বয়সের ক্ষেত্রে রোগের প্যাটার্নটা আবার চেঞ্জ হয়ে যায়। সুতরাং বয়স বেঁধে বেঁধে কিন্তু রোগের ধরন প্রকৃতি চেঞ্জ হয়। মিডল এজে এক ধরনের বাত বেশি হয়, ছোট বয়সে এক ধরনের বাত বেশি হয়, ওল্ডার এজ বা বয়স্কদের বাত এক ধরনের হয়। কিন্তু বাত যে কোনো এজেই হতে পারে, একদম 2-3 বছর বয়সের থেকে শুরু করে একদম 70-80 বছর বয়সে যে কোনো বয়সে বাত হতে পারে। আপনি বয়স্কদের জন্য আপনার
মূল্যবান কিছু উপদেশ বলবেন আর্থ্রাইটিস সম্বন্ধে। বয়স্কদের সাধারণত দেখা যায় যে অনেক বেশি যেটা আমাদের কমন দেশে হয় একটা হলো অস্টিওআর্থ্রাইটিস, যে শুধু হাঁটু ব্যথা নিয়ে ভুগে। এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে পেশেন্টকে ওয়েট কমিয়ে রাখা, এক পেশেন্ট যদি ওবেস থাকে সে ওবেসিটিটা কমানো বা ওয়েট কমিয়ে রাখা এক। 2 নম্বর হলো যাদের অস্টিওআর্থ্রাইটিস হয় বা বয়স্কদের বাতে হাঁটু ক্ষয় হয়, সেক্ষেত্রে আমরা বলি হাঁটু ভাঁজ করে কাজকর্ম কম করা, যেই কাজ করলে হাঁটুটা ভাঁজ হয় সেই কাজটার নাম করা, সিঁড়ি দিয়ে উঠানা বা কম করা, সমতল রাস্তায় হাঁটাহাঁটি করা, মানে যদি ওনাকে আমরা বলি কমোড ইউজ করতে, হাই কমোডটা ইউজ করা, যদি হাঁটুতে বেশি ব্যথা হয় একটু চেয়ারে বসে নামাজ পড়া। এই কাজগুলো আমরা একটু বেশি বেশি বলি, যে এমন কোনো কাজ করতে না যেই কাজ করলে আপনার হাঁটুটা ভাঁজ বেশি হয়, বা সিঁড়ি দিয়ে ওঠানামা করা, এই জিনিসটা আমরা না করি আর কি। বাকি সব কাজ আপনি নর্মালি করতে পারবেন আর কি। এটা সাধারণত আমরা বলে থাকি আর কি, যাদের বয়স্ক কার্ডে অস্টিওআর্থ্রাইটিস হয় ওই রোগের ক্ষেত্রে। ওয়েট লিফটের সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? ওয়েট লিফটের সাথে আসলে সিস্টেমিক ডিজিজের সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু রিজনাল রিউমাটোলজি আর্থ্রাইটিস আছে, যেটা সাপোজ মনে শোল্ডারে একটা ব্যথা হতে পারে, আপনার এলবোতে একটা ব্যথা হতে পারে, আপনার রিস্টে একটা ব্যথা পড়তে পারে। ওয়েট লিফটিং এর সাথে এরকম স্পেসিফিক জয়েন্টের রিউমাটোলজি বা আর্থ্রাইটিস সম্পর্ক আছে। কারো কারো ক্ষেত্রে ওয়েট লিফটিং এ যদি পজিশন ঠিক না হয়, এই জয়েন্টগুলো আশেপাশে বেশ কিছু টেন্ডন আছে, যেটা অনেকে রগ বলে থাকে, সেই রগে এক ধরনের প্রদাহ হয়, সেটাকে বলবো আমরা টেন্ডিনাইটিস। সো সেটাও কিন্তু এক ধরনের আর্থ্রাইটিস বা বাত বলে থাকি। সুতরাং ওয়েট লিফটিং এর সাথেও কিছু কিছু স্পেসিফিক প্রদাহ বা বাতের সম্পর্ক আছে। যারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, অনেকেই এই অনুষ্ঠানটা তো দেখছে, তাদের জন্য তাদের আর্থ্রাইটিসের বিষয়ে আপনি কি ওষুধ অ্যাডভাইস করবেন? প্রত্যন্ত অঞ্চল মানুষের জন্য একটাই সাজেশন, যে আপনাদের যদি কোনো ধরনের বাতের উপসর্গ হয়, কোনো জয়েন্ট ফুলে যায়, গিরা গিরায় ব্যথা হতে থাকে দীর্ঘদিন ধরে, যে দেখা যায় বছরের বছর ধরে আপনাদের কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা হচ্ছে, কিন্তু আপনারা ব্যথা ওষুধ খেয়ে যাচ্ছেন, কেউ কেউ দেখা যাচ্ছে স্টেরয়েড খেয়ে যাচ্ছে, আপনার জন্য সাজেশন যে কখনোই এই কাজগুলো করবেন না। এগুলো হয়তো আপনাকে সাময়িক মুক্তি দিবে ব্যথা থেকে, কিন্তু লং টার্মে এটাগুলো আপনাদের অনেক বেশি ক্ষতি করে দিবে। যেমন মানুষ দেখা যায় দীর্ঘ সময় ধরে স্টেরয়েড খায় এবং এর ফলে ব্যথা সে মুক্ত থাকে, কিন্তু ওনার হাড়গুলোকে নরম করে দেয়, যেটাকে বলে অস্টিওপোরোসিস, ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়, প্রেশারের ঝুঁকি বাড়িয়ে দেয়, মানুষ মোটা হয়ে যায়। সুতরাং এটা একটা ব্যাপার। আবার কেউ দেখা যায় দিনের পর দিন ব্যথা ওষুধ খেয়ে যাচ্ছে দোকান থেকে কিনে, সেক্ষেত্রে দেখা যায় তার লিভার, কিডনি এগুলো ড্যামেজ হতে থাকে। সুতরাং সবার প্রতি একটা, প্রত্যন্ত অঞ্চল সহকারে সবার জন্য একটা উপদেশ, যে আপনার ব্যথা হলে অবশ্যই আপনি নিকটস্থ একজন বাতরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, এবং দোকান থেকে কিনে দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ খাবেন না। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস ছিল আপনার, কারণ আমরা ম্যাক্সিমামই দেখি যে গ্রামে গঞ্জের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষরা ওনারা না বুঝে দেখা যায় যে আপনার ওষুধের যে দোকানগুলো আছে সেখানে যায় এবং তারা ব্যথার ওষুধ বলে ব্যথার ওষুধের নামে বিভিন্ন ধরনের হাই ডোজ পেইন কিলার এবং স্টেরয়েড জাতীয় ওষুধপত্র তারা খায়, খেয়ে তারা দীর্ঘমেয়াদী বা একটা ড্যামেজের মুখে পড়ে। তো এটা আপনার এই উত্তরটা, এই অ্যাডভাইসটা আপনার খুবই কাজে লাগবে আমি আশা করছি। তো অনেক কথা বললাম, আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম। আশা করি আমাদের সাথে সাথে যারা যারা এই অনুষ্ঠানটা দেখেছে সবার অনেক এই উপদেশগুলো কাজে লাগবে আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সজীব, অনেক ধন্যবাদ। আপনি আপনার এই মূল্যবান সময়টুকু আমাদের সাথে শেয়ার করেছেন, আপনার কথাগুলো, মূল্যবান কথাগুলো আমাদেরকে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আর ধন্যবাদ আপনাকে এবং উপসর্গ টিমকেও ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে যারা যারা আমাদের অনুষ্ঠানটা দেখছিলেন এবং আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। আবার আমরা যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে আপনাদের সামনে এসে হাজির হব ভিন্ন কোনো বিষয় নিয়ে, যেটা আপনাদের জন্য আপনাদের যেই উপদেশগুলো কাজে লাগবে এরকম কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব। তো সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য।
অনেক ধন্যবাদ।